মাসুমের কান্নার দমক বেড়ে গেল। এদিকে চড়ুই ঠোঁট চেপে হেসে বিদ্রুপ করে বলল, উফ, কেমন লাগছে? আরো মারো মামিমা। মৌটুসি ভ্রু কুঁচকে শাসনের স্বরে বলল। চড়ুই পাখি এভাবে বলে না। চড়ুই মুখ ভেঙচি নিচু স্বরে বিড়বিড় করল। কেন বলে না? মাসুম পচা ছেড়ে মার খাক এখন। লালবানু বেগম দাঁত খিচিয়ে বিড়বিড় করলেন। সাওয়ারটারে মারতাছে কেমনে? পাষাণ পাষাণ সবার জীবনে অতিষ্ঠ কইরা ছাড়লো। মৌটুসি দীর্ঘশ্বাস ফেলে কিছুই না শোনার ভান করে চড়ুইয়ের হাত ধরে এগিয়ে যেতে লাগলো। কিন্তু মাসুমদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মৌটুসি নিজেকে আর ধরে রাখতে পারল না। ভাইপোর কান্নার শব্দ বিষের মতো ঠেকছে তার কানে। থামল সে। স্থির দৃষ্টিতে মেহেরুনের ঘরের দরজার দিকে তাকিয়ে গলাটা যথাসম্ভব শান্ত কিন্তু তীক্ষ্ণ করে বলল, বাচ্চাকে মেরে কোনোদিন সমাধান পাওয়া যায় না। বাচ্চা কেন স্কুলে যেতে চাইছে না তা আগে আদর করে জিজ্ঞেস করতে হয়। এই জন্যই লোকে বলে মা একটু শিক্ষিত না হলে সন্তানের কপালে দুঃখই লেখা থাকে। কথাটা বলেই সে আর দাঁড়ালো না। চড়ুইকে নিয়ে বড় বড় কদমে বাড়ির আঙ্গিনা পেরিয়ে বারান্দা থেকে বাইক বের করতে উদ্যত হলো। এদিকে মেহেরুনের তীব্র গলা ভেসে আসছে, তুমি তো শিক্ষিত দেখছি, মাইয়ারে কি বানাইতাছ? ম্যাজিস্ট্রেট না টিউনো হইব? বাইসা থাকলে ঠিকই দেখমু। আমি অশিক্ষিত, আমার ফোলা কামলাই দিব। মৌটুসি সেসব তোয়াক্কা না করে বাইক বের করে গলির রাস্তায় তুলল। লালবানু বেগম মেন দরজা পর্যন্ত এগিয়ে এলেন। চড়ুই বাইকে উঠে বসে এক হাতে মৌটুসির কোমর জড়িয়ে ধরল। তারপর পেছন তাকিয়ে হাত নেড়ে বলল, নানিমণি থাকো, টাটা। যাও নানু, ভালা করে পড়াশোনা কইরো। আজকে আর মৌটুসি প্রথমেই কেক ডেলিভারি দিতে গেল না। কালকে একটু দেরি হয়ে গিয়েছিল বলে ভাবলো চড়ুইকে স্কুলে দিয়ে এসে পরে ডেলিভারি দুটো পৌঁছে দিবে। আজকে বেশ আগে ভাগেই ক্লাসে এসেছে ওরা। সকালে শান্ত পরিবেশে এখনও খুব একটা ভিড় জমেনি, তাই সামনের সারির একটা বেঞ্চ ফাঁকা। চড়ুই দৌড়ে গিয়ে সেখানে বসে পড়ল। মৌটুসি ব্যাগটা টেবিলে রেখে নিজেও পাশে বসে পড়ল। তারপর সাইড ব্যাগ থেকে দুটো সেন্টার ফ্রুট বের করে একটা নিজে মুখে পুরে নিয়ে অন্যটা চড়ুইকে দিল। চড়ুই আবার হাত পেতে বলল, আমার বীর বন্ধুর জন্য একটা দাও। মৌটুসি মুচকি হেসে আরও 3-4টার মতো চড়ুইকে দিল। মৌটুসির ব্যাগে চুইংগামটা হলো কম্পালসারি একটা জিনিস। গতদিন তড়িঘড়ির মাঝে ক্লাসরুমটা ভালো করে দেখার সুযোগ হয়নি মৌটুসির। আজ চুইংগাম চিবোতে চিবোতে চোখ জোড়া চারপাশ ঘুরে এলো। ক্লাসরুমের পরিবেশটা সত্যি অন্যরকম, একটু বেশি গোছানো, একটু বেশি প্রাণবন্ত। দেয়ালগুলোতে বিভিন্ন থিম ভিত্তিক সুন্দর সুন্দর পেন্টিং, এমনকি ছাদটাও বাদ যায়নি। উন্নত মানের স্কুলের ক্লাসরুম বলে কথা। পরিচ্ছন্ন, আলো বাতাস ভরা, সৃজনশীলতায় ভরপুর। গোটা স্কুলটাই অন্যরকম। স্কুল প্রাঙ্গণটা ছোটোখাটো একটা পার্ক বলা চলে। জায়গায় জায়গায় দোলনা, স্লাইডার বসানো। স্কুল এত সুন্দর হলে বাচ্চারা আবার আসতে চাইবে না স্কুলে? এদিকে চড়ুইয়ের চোখে মুখে অধীর প্রতীক্ষা। সে চুইংগাম চিবোতে চিবোতে ছোট ছোট হাত দুটো দিয়ে বেঞ্চের প্রান্তটা আঁকড়ে ধরে বসে আছে, প্রতীক্ষিত চোখ দুটো দরজার দিকে তাকিয়ে। এবার চোখ ফিরিয়ে মৌটুসির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মাম্মা, বীর বন্ধু কখন আসবে? মৌটুসি খুব মন দিয়ে পেন্টিং করা দেয়ালের লেখাগুলো পড়ছিল। চড়ুইয়ের কথা শুনে ওর দিকে ফিরে কপালে একটা চুমু খেয়ে বলল, চলে আসবে কিউটি পাই, এখনো তো ক্লাসের অনেক সময় বাকি, ধৈর্য ধরে একটু বসো। চড়ুই ঠোঁট উল্টে বসে রইল। মৌটুসির হাতে অনেক কাজ। কেকের ডেলিভারিগুলো পৌঁছে দিয়ে শোরুমে সময় মতো হাজিরা দিতে হবে। সে চড়ুইয়ের ব্যাগটা ঠিকঠাক গুছিয়ে দিয়ে ওঠার উপক্রম করলো। চড়ুই পাখি তুমি বসো মাম্মা, আমি এখন আসছি, না হলে আমার দেরি হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, বীর চলে আসবে, তখন আর বোর লাগবে না। আচ্ছা মাম্মা, তুমি চলে যাও, আমি বসে থাকবো। মৌটুসি যাওয়ার সময় আবার একটু সতর্ক করে দিল, এখানেই বসে থাকবে কিন্তু ক্লাস থেকে বাইরে বের হবে না, খাবার আর পানি শেষ করবে। চড়ুই চটপটে ভঙ্গিতে বলল, আচ্ছা, বীর বন্ধু এলে একসাথে বের হব। আচ্ছা, কিন্তু নিচে কোথাও যাবে না, আর ছুটি হলে আমি নিতে আসবো। আমার আসতে দেরি হলেও গেটের বাইরে যাবে না। মৌটুসি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ক্লাসরুমে বেশ ভিড় জমতে শুরু করলো। চড়ুই বই বের করে তাতে চোখ বুলিয়ে যাচ্ছে। এমন সময় একটা মা তার মেয়ের হাত ধরে চড়ুইয়ের বেঞ্চটার সামনে এসে দাঁড়ালো। চড়ুই ফট করে মাথা তুলে তাকালো। মেয়েটা ব্যাগ হাতে চড়ুইয়ের পাশের জায়গায়
বসতে যাওয়ার আগেই চড়ুই সোজা হয়ে বসে খুব সুন্দর করে মেয়েটাকে বলল, ফ্রেন্ড, তুমি এখানে বসো না, এখানে আমার একটা বন্ধু বসবে। চড়ুইয়ের এই স্পষ্ট আপত্তিতে মেয়েটির মা তেমন গুরুত্ব দিলেন না। তিনি না শোনার ভান করে মেয়েটির পিঠে হাত রেখে বসতে ইশারা করলেন। বাচ্চা মেয়েটাও বসে পড়ল। চড়ুইয়ের ভুরু কুঁচকে গেল, মনটা খারাপ হয়ে গেল তার। সে তো বীরের জন্য এখানে জায়গা রেখেছিল, বীরটাও এখনো আসছে না। চড়ুই মন খারাপ করে মাথা ঘুরিয়ে পিছনের দিকে তাকালো। 2 নাম্বার শাড়িটাও এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে। চড়ুই চুপচাপ পানির বোতলটা গলায় ঝুলিয়ে ব্যাগটা হাতে নিয়ে উঠে পেছনের দিকে চলে গেল। তারপর 3 নাম্বার শাড়ির ডান দিকের কলামের বেঞ্চটা ফাঁকা, নিঃশব্দে বসে পড়ল। জানালার কাছে বসে গালে হাত দিয়ে দরজার দিকে তাকিয়ে আছে চড়ুই। এরই মধ্যে দরজা দিয়ে প্রবেশ করলো বীর, সাফওয়ান ও বোরাক। বীরকে দেখে চড়ুইয়ের গালের ওপর থেকে হাতটা আপনা আপনি সরে গেল। সোজা হয়ে বসলো সে। কিছুক্ষণ আগেই অভিমানে পাউট করে রাখা ঠোঁট দুটোর মুহূর্তের মধ্যেই খুশিতে 2 দিকে প্রসারিত হয়ে এক টুকরো মিষ্টি হাসিতে রূপ নিল। সিট থেকে দাঁড়িয়ে পড়ল চড়ুই। বীরের দৃষ্টি আকর্ষণ করতে ছোট হাতটা উঁচিয়ে নাড়াতে নাড়াতে প্রাণোচ্ছল্ল গলায় ডেকে উঠল, বীর বন্ধু, এখানে এসো। চড়ুইয়ের ডাক অনুসরণ করে ওদিকে তাকালো বীর। চড়ুইকে দেখে তার ঈষৎ বাদামি চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। বোরাকের ধরে রাখা হাতটা আরো শক্ত করে ধরল বীর। চড়ুইয়ের দিকে আঙ্গুল তাক করে বলে উঠল, পাপা, ওই যে চড়ুই পাখি। বোরাক সেদিকেই এগিয়ে গেল। ওরা কাছাকাছি আসতেই চড়ুই বলল, বীর, তুমি এত দেরি করলা কেন? আমি তোমার জন্য জায়গা রেখেছিলাম, পরে ওখানে আরেক ফ্রেন্ড বসে গিয়েছে। দিলি করিনি তো। চড়ুইয়ের পাশে বসে পড়ল বীর। সাফওয়ান টেবিলের ওপর বীরের ব্যাগটা রাখলো। চড়ুইয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে পড়ল, বীরের চুলুই পাখি কেমন আছে? আমি ভালো আছি সাফওয়ান চাচু, তুমি কেমন আছো? বীর এবার উৎসাহ নিয়ে বোরাকের হাত ধরে দেখিয়ে দিয়ে বলল, চড়ুই পাখি দেখো, আমার পাপা। বোরাক চড়ুইয়ের দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসলো, মাথায় আলতো হাত বুলিয়ে বলল, স্প্যারো, মাশাআল্লাহ, ভীষণ মিষ্টি একটা পাখি মা তুমি। এত কিছুর মাঝেও চড়ুইয়ের মুখে সবসময়ের মতো সেই পরিচিত উজ্জ্বল হাসিটা ফুটল না। সে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বোরাকের দিকে, যেন ওই মানুষটার মাঝে অনেক কিছু পরখ করে নিচ্ছে সে। বীরের সাথে টুকটাক বিষয়ে 2-1টা কথা বলে এবার বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো বোরাক। বিদায় নেওয়ার আগে নিচু হয়ে বীরের কপালে আলতো করে একটা চুমু এঁকে সরে আসার সময় বোরাকের নজর গেল চড়ুইয়ের দিকে। বাচ্চা মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ছোট ছোট মায়াবী চোখ দুটিতে কি যেন এক নিদারুণ তৃষ্ণা, কত না বলা কথা, আবদার। কেন যেন ওই সরল দৃষ্টি বোরাকের হৃদয়ের কোনোয় এক সংবেদনশীল কোণকে গভীরভাবে ছুঁয়ে গেল। বোরাক স্থির থাকতে পারল না। মায়ের আবেশে স্বয়ংক্রিয়ভাবে ওর ডান হাতটা আলতো করে চড়ুইয়ের নরম গাল স্পর্শ করালো। চড়ুইয়ের চোখের অফুরন্ত মায়ের দিকে তাকিয়ে ফের নিচু হলো বোরাক। বীরের কপালে যেভাবে চুমু খেয়েছিল ঠিক সেভাবে চড়ুইয়ের কপালেও পরম মমতায় একটা চুমু এঁকে দিল এই বাবা। চড়ুই পাখি পড়াশোনা করবে না? চড়ুইকে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে দেখে ওর ডান দিকের ফ্রেঞ্চ বেনিটা আলতো করে ছুঁয়ে জিজ্ঞেস করলো বীর। আর মোড়া ভেঙে সোজা হয়ে বসলো চড়ুই, বলল, এখন পড়বো না, মিস আসলে পড়বো। তারপর চড়ুই ব্যাগ থেকে 2টো সেন্টার ফ্রুট বের করলো। একটা বীরের দিকে বাড়িয়ে দিয়ে অন্যটা ছিঁড়ে মুখে পুরে নিল। বীরকে তারটা হাতে ধরে থাকতে দেখে বলল, বীর বন্ধু, খাচ্ছ না কেন? তুমি চুইংগাম খাও না? বীর সরল চোখে তাকিয়ে থেকে ছোট স্বরে বলল। আমি ছিলতে পারি না। চড়ুই এবার বীরের হাত থেকে চুইংগামটা নিয়ে চট জলদি দাঁত দিয়ে র্যাপারটা ছিঁড়ে ক্যান্ডিটা বের করে দিল। বীর হাত বাড়িয়ে সেটা নিয়ে মুখে পুরে নিল। এরপর দুজন একে অপরের দিকে তাকিয়ে তাল মিলিয়ে শব্দ করে চুইংগাম চিবোতে লাগলো। কিছুক্ষণ চিবানোর পর চড়ুই জিব্বা দিয়ে একটা বাবল বানালো। তা দেখে বীর বিস্মিত কণ্ঠে বলল, তুমি বাবুল বানাতে পারো? আমার সাফওয়ান চাচ্চু পারে। চড়ুই তার বাবলটা ফাটিয়ে বীরের দিকে তাকালো। ভাবটা এমন যেন সে পাহাড় জয় করেছে। তুমি পারো না? বীর মাথা নেড়ে বলল, না, আমি পারি না। সাফওয়ান চাচ্চু বলেছে আমাকে শিখিয়ে দিবে।
চড়ুই এবার একটু সিনিয়রের ভাব নিল। ছোট ছোট চোখে বড়দের মতো আত্মবিশ্বাস বীরের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর গলায় বলল সে। আচ্ছা, তুমি যখন একটু বড় হবে আমিও শিখিয়ে দিব তোমাকে কিভাবে চুইংগাম দিয়ে বাবল বানাতে হয়। বীর ও চড়ুইয়ের মিষ্টি মিষ্টি সরল কথোপকথনের মাঝেই তাদের ক্লাসমেট রোহান নামের একটা ছেলে বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। ছেলেটা বয়সের তুলনায় একটু বেশি ইচড়ে পাকা আর চঞ্চল। রোহান প্যান্টের পকেটে 2 হাত গুজে বাঁকা চোখে বীরের দিকে তাকিয়ে খ্যাসখ্যাসে গলায় জিজ্ঞেস করলো। এই যে তোতলা, তোমার নামটা আর একবার বলো তো। বীর বেশ সরল মনে নিজের মতো করেই উত্তর দিল। আজান বিল শিকদার। রোহান যেন এমন সুযোগেরই অপেক্ষা করছিল। এবার মুখটা বিকৃত করে বীরের কথাটাকে বিদ্রুপের সুরে কপি করলো সে। আজান বিল শিকদার? কিসের বিল রে? নদী, নালা, খাল বিল? তোতলার ঘরের তোতলা। এতক্ষণ চুপচাপ সব দেখছিল চড়ুই। রোহনের এমন কথায় তার ভ্রু যুগলের সন্ধিস্থলে গভীর ভাঁজ পড়ল। চোখের মণি দুটো রাগে চিকচিক করে উঠল। এই পর্যায়ে সে বিরক্ত গলায় বলল। এই ছেলে, তুমি পচা কথা বলো কেন? রোহান এবার চড়ুইয়ের দিকে তাকিয়ে চিকন ঠোঁট দুটো প্রসারিত করে মনোমুগ্ধকর এক হাসি দিল। বা হাত পকেট থেকে বের করে চুলে ব্যাক ব্রাশ করার মতো করে বলিউড বিখ্যাত শাহরুখ খানের ভাব নিয়ে বলল। হাই কিউটি, তোমার মন খারাপ করছো কেন? তোমাকে তো বলছি না। কিন্তু আমার বন্ধুকে কেন বলছো? ওই তোতলা তোমার বন্ধু? কিউটি, তোমার বন্ধু হবে আমার মতো জুনিয়র কিং শাহরুখ খান। ওই তোতলা তো এখনো ফিডার খাই। চড়ুই ভুরু কুচকে বলল। বীর ছোট মানুষ, তাই ফিডার খাই। ছোট না, পুচকো। তাও ফিডার খাই তোতলা পুচকো। এই বলে খিখি করে হাসতে লাগলো রোহান। চড়ুই কিছু বলতে যাবে তখনই আরেকজন ছেলে দরজার কাছ থেকে রোহানের নাম ধরে ওকে ডাক দিল। রোহান চড়ুইয়ের দিকে তাকিয়ে একগাল হেসে বলল। আচ্ছা কিউটি, থাকো, বাই, পরে দেখা হবে। তারপর চুলে ব্যাক ব্রাশ করতে করতে বেশ ভাব নিয়ে সেদিকে হাঁটা দিল। রোহান চলে যেতেই বীর চড়ুইকে জিজ্ঞেস করলো। চড়ুই পাখি, তুমি জানো তোতলা মানে কি? চড়ুই তখন রোহানের যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কোনো একটা বিশেষ ভাবনায় গভীরভাবে মত্ত। তাই বীরের কথাটা গুরুত্ব দিল না, বরং বীরের মুখের সামনে তালু এগিয়ে দিয়ে বলল। বীর বন্ধু, তোমার মুখে চুইংগামটা আমাকে দাও। কিন্তু এটা তো পচা হয়ে গিয়েছে, এটা এখন ডাস্টবিনে ফেলে দিতে হবে। আহা, তুমি দাও, দেখো আমি কি করি। বীরও আর কোনো প্রশ্ন না করে চড়ুইয়ের কথা মতো মুখের চুইংগামটা হাত দিয়ে মুখ থেকে বের করে নিয়ে চড়ুইয়ের তালুতে রাখলো। এবার চড়ুইও তার মুখেরটা থু করে রাখলো সেখানে। তারপর দুইটা এক জায়গায় পিণ্ড করে উঠে রোহানের বেঞ্চের কাছে গিয়ে এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে নিল। সবাই নিজেদের নিয়ে হইচই করতে ব্যস্ত, এদিকে কারো খেয়াল নেই। এই সুযোগে চড়ুই চুপি চুপি রোহানের সিটে চুইংগামটা ভালো করে মাখিয়ে দিয়ে দ্রুত নিচের জায়গায় ফিরে এলো। এদিকে বীর এক প্রকার হাবলার মতোই তাকিয়ে আছে। চড়ুই আসতেই ওকে জিজ্ঞেস করলো। ওখানে গিয়ে কি করবে চড়ুই পাখি? চড়ুই বীরের মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। কিছু না, চুপ করে থাকো, এখন কথা বলো না, একটু পর নিজেই দেখতে পারবে। এর কিছুক্ষণ পরেই ক্লাসরুমে মিস প্রবেশ করলেন। রোহান সহ সকল বাচ্চারা দ্রুত পায়ে দৌড়ে এসে নিজেদের সিটে বসলো। রোহান বেঞ্চে বসার সাথে সাথেই তার প্যান্টের পেছনের অংশটা সিটের সাথে কেমন যেন আটকে গেল। বিষয়টা বুঝতে না পেরে একটু নড়াচড়া করলো সে, আর তাতে প্যান্টের কাপড়টা চুইংগামের আঠায় আরও জাকিয়ে বসলো। রোহান ভ্রু কুচকে পেছনে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। আঙ্গুলে আঠালো কিছু লাগতেই প্রচণ্ড বিরক্তিতে মুখটা বিকৃত করে ফেললো সে। বিব্রত হয়ে একবার ডানে একবার বামে তাকালো। ক্লাসের সবাই ততক্ষণে নিস্তব্ধ হয়ে বসেছে। মিস পড়া শুরু করেছেন। রাগে অপমানে আর স্থির থাকতে পারল না রোহান। তীব্র স্বরে মিসকে ডাকতে লাগলো। ক্রোধে গলাটা কাঁপছে তার। মিস, মিস, আমার প্যান্ট বেঞ্চে আটকে গেছে, কেউ চুইংগাম দিয়ে রাখছে। ক্লাসের সবাই উৎসুক হয়ে তার দিকে তাকালো। মিস অবাক হয়ে এগিয়ে এলেন। রোহানের অবস্থা দেখে তিনি ভ্রু কুঁচকে সবার উদ্দেশ্যে বললেন। পুরো ক্লাসে পিনপতন নীরবতা, কেউ হাত তুলছে না, কোনো কথাও বলছে না। সবাই কেবল বিস্ময় আর কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। চড়ুই শান্ত হয়ে বইয়ের ওপর ঝুঁকে পড়ছে, এমনভাবে বসে আছে যেন পৃথিবীর কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। কেউ দেখেনি সে কখন কি করেছে, কারো মনে বিন্দুমাত্র সন্দেহ হওয়ার কোনো সুযোগই নেই। রোহান তৎক্ষণাৎ আঙুল উঁচিয়ে বলে উঠল।
মিস, আমি জানি কি করেছে। ওই যে ওই তোতলা বীর। চড়ুই এবার বই থেকে মুখ তুলে নিষ্পাপ চোখে চেয়ে বলল, না মিস, বীর করেনি। ও তো এখানেই আমার পাশে চুপ করে বসেছিল। মিস আর কিছু বলল না, শুধু শুধু একজনের কথা সন্দেহের বশে একটা বাচ্চাকে বকাবকি করা অনুচিত। এছাড়া ছোট ছোট বাচ্চারা এমন একটু আধটু দুষ্টুমি করবেই, তাই জন্য তো আর তাদের পানিশ করা যাবে না, বুঝিয়ে বলতে হবে। এজন্যই স্কুল শিক্ষকদের খুবই ধৈর্যশীল হতে হয়। মিস রোহানকে ফ্রেশ করাতে তাকে নিয়ে কমন রুমে চলে গেল। প্রথম ক্লাস শেষ, আজ আবারও নীতি এলো চড়ুইদের ক্লাসে, হাতে বড়সড় একটা চকলেটের বক্স। বীরকে খুঁজে নিয়ে হাসি মুখে ওর দিকে এগিয়ে এলো। চকলেটের বক্সটা দিয়ে মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বলল, আদরও করলো। বীর বরাবরের মতোই গুড বয় হয়ে সায় জানাচ্ছে। আজ আর বীরের পাশে বসে থাকা চড়ুইকে দৃষ্টি এড়ালো না নীতির। খানিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি চড়ুই না? চড়ুই ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। এখানে ভর্তি হয়েছে বুঝি? চড়ুই আবারও মাথা নাড়িয়ে সায় দিল। হ্যাঁ। এবার তাচ্ছিল্যের ভাবে ঠোঁটের ডান কোণটা মৃদু প্রসারিত হয়ে উঠল নীতির। তবে বাহ্যিক অভিব্যক্তি স্বাভাবিক রাখার চেষ্টা করে কেবল ছোট করে বলল, ভালোই। নীতি চলে গেলে বীর চকলেটের বক্সটা খুলল। দুই হাতের তালু ভরে চকলেট নিয়ে চড়ুইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, চড়ুই পাখি নাও। চড়ুই তাকালো চকলেটগুলোর দিকে, বলল, এগুলো তো তোমার চকলেট বীর। নীতি মিস তোমাকে দিয়েছে, আমি কেন নেব? বীর সরল গলায় বলল, তোমাকেও দিয়েছে, আমাদের দুজনকেই দিয়েছে। না, তোমার হাতে দিয়েছে মানে শুধু তোমাকেই দিয়েছে। এগুলো আমি নিলে মাম্মা বকা দিবে আমাকে। এগুলো তুমিই খাও। আমি মাম্মাকে বলবো আমাকে কিনে দিতে, তখন আমি খাবো। স্কুলের পুরোটা সময় খুব ভালোভাবেই কাটলো বীর আর চড়ুইয়ের। বোরা কাজ বীরকে রিসিভ করতে আসেনি বললে ভুল, সম্ভব হয়নি। সাফন বীরের হাত ধরে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়ে আছে। মৌটুসি আর চড়ুইয়ের থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো তারা। তখনই নিতে এসে দাঁড়ালো তাদের সামনে। বীরের দিকে তাকিয়ে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, বীর, তোমার বাবা আজ আসেনি? বীর দুদিকে মাথা নাড়িয়ে না বুঝালো। নীতি এবার বীরের হাত ধরে রাখা সাফনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হাই, আমি বরাকের ফ্রেন্ড এবং বীরের মিস। সাফন সৌজন্যমূলক হেসে বলল, হ্যালো আপু, আমি বীরের চাচু। আমার জানা মতে বরাকের দুজন ছোট বোন আসছে, কিন্তু ভাই। সাফন এবার মৃদু হেসে ভেঙে বলল নিজের আসল পরিচয়, আমি আজান আঙ্কেলের ম্যানেজারের ছেলে। ও আচ্ছা। বীরের মন খারাপ, কারণ কাল শুক্রবার, স্কুলের অফ ডে। তার চড়ুই পাখির সাথে দেখা হবে না। ওকে মন খারাপ করে বসে থাকতে দেখে সাফওয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বীর, মন খারাপ করো না চাচু। কালকের দিন পরেই তো আবার স্কুলে আসবো আমরা, তখন আবার তোমার চড়ুই পাখির সাথে দেখা হবে। তাহলে বলো কালকে তুমি কাজ করবে না, শুধু আমার সাথে খেলবে। আচ্ছা চাচু, কালকে সারাদিন আমি তোমার সাথে খেলবো, কোনো কাজ করব না। কেউ কাজ কোনো করতে বললে বলবো আজকে আমি বীরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া আর কারো হুকুম মানব না। হঠাৎ সাফওয়ানের মনে হলো মৌটুসির নাম্বারটা নিয়ে রাখা উচিত ছিল তার। তাহলে বীরের বেশি মন খারাপ হলে কল দিয়ে চড়ুইয়ের সাথে কথা বলিয়ে দেওয়া যেত। এবার দেখা হলে সর্বপ্রথম নাম্বারটাই নিতে হবে। বিকেলের দিকে বোরাক, বীর, আশা আর ভুবনকে নিয়ে বাইরে বের হলো। শিশু পার্ক থেকে ঘুরে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করে বাড়িতে এলো তারা। বাইরে থেকে ঘুরে এসে বীরের মন এখন বেশ ফুরফুরে। বোরাক বেডরুমের মেঝেতে বেবি ম্যাটের ওপর বসে বীর আর টাইটানকে নিয়ে গাড়ি খেলায় মত্ত। আর বোরাক পাশের সোফাতেই বসে ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে চোখ তুলে বীরকে লক্ষ্য করছে। খেলতে খেলতে হঠাৎ বীর চিৎকার করে উঠল, উফ উফ পাপা। বোরাক ল্যাপটপে ডুবেছিল। ছেলের আর্তনাদে চমকে উঠল সে। ল্যাপটপটা এক প্রকার ছুঁড়ে দিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো বীরের কাছে। অস্থির গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? কোথায় ব্যথা পেয়েছো? দেখি, পাপাকে দেখাও। বীরের চোখে অশ্রু চিকচিক করছে। আঙ্গুল দিয়ে পা দেখিয়ে কাঁদতে কাঁদতে বলল, পাপা এখানে এখানে অনেক ব্যথা পেয়েছি। বোরাক ঝুঁকে দেখলো বীরের ফর্সা চামড়ায় লালচে দাগ হয়ে আছে। পায়ের কাছে একটা বিষ পিঁপড়ে দাপাদাপি করছে। খেলনাগুলোর মাঝেই হয়তো কোনোভাবে লুকিয়েছিল। বোরাক দ্রুত হাত বাড়িয়ে পিঁপড়াটাকে মারতে যাবে, তখনই নিষ্পাপ বীর কাঁদতে কাঁদতে বলে উঠল,
পাপা ওকে মেলো না, ব্যথা পাবে, মেলো না। বোরাক ছেলের কথায় আর মানল না পিঁপড়াটাকে। হাতে তুলে তাড়াতাড়ি করে জানালা দিয়ে ফেলে দিয়ে এসে বীরকে কোলে তুলে সোফায় বসলো। কামড়ের জায়গাটা লালচে হয়ে একটা ছোট গোটার মতো হয়ে উঠেছে। বোরাক সেখানে আলতো করে তার জিভের ডগা ছুঁয়ে লালা লাগিয়ে দিল। ক্রমাগত ফু দিতে লাগলো সেখানে। বীরের কান্না কিছুটা কমলো। এবার পাপার বুকে মুখ গুজে চুপচাপ বসে রইল সে। বোরাক ছেলের মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে এটা ওটা বলছে। দুষ্ট পিঁপড়াটা আমার কলিজাকে কিভাবে ব্যথা দিয়েছে বাবা। অর্ডার ক্যান্সেল মানে? কথা ভেবে বলছেন? ফোনের ওপাশ থেকে কাস্টমারের মিনমিনে স্বরের উত্তর ভেসে এলো। জি আপু, কেকটা নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা যে প্রোগ্রামের জন্য কেক অর্ডার করেছিলাম তা ক্যান্সেল হয়ে গিয়েছে। আমার কেক বানানো অলরেডি ডান, ক্রিমও রেডি। এখন ডেকোরেশন করতে বসবো, আর এই সময় আপনারা এসে বলছেন অর্ডার ক্যান্সেল। মগের মূল্য এসব এখন আমি কি করব? এত বড় কেক বানানোর খরচ কোনো আইডিয়া আছে? আপনারা কেক নেবেন না ভালো কথা, আমাকে আমার খরচের টাকাটা আমাকে দিয়ে দিন। টু 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 ওপাশ থেকে কলকাতা শব্দ। বুঝতে পেরে মৌটুসী এক মুহূর্ত স্থির হয়ে রইল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আবার সেই নাম্বারে ডায়াল করলো সে। কিন্তু কানে এলো যান্ত্রিক কণ্ঠস্বর। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। মৌটুসী কান থেকে ফোন সরিয়ে তা বিছানায় ছুঁড়ে মেরে ঘরময় পায়চারি করতে লাগলো। রাগে থরথর করে শরীর কাঁপছে তার। 5 পাউন্ডের কেক, এটা কি কোনো ছোটখাটো বিষয়? একবার দাঁড়িয়ে বিড়বিড় করে উঠল মৌটুসী। কেক বেকিং থেকে শুরু করে হুইপ ক্রিম ব্লেন্ড করা পর্যন্ত সবই শেষ। এখন কেবল ডেকোরেশনটা বাকি। আর শেষ মুহূর্তে কাস্টমার ফোন করে বলছে তার কেকটা নেবে না। তাহলে কেমন লাগে? 5 পাউন্ডের একটা চকলেট কেক তৈরি করতে কি কম ডিম, ময়দা, চিনি, চকলেট লেগেছে? এখন সে কি করবে এটাকে? রাতের মাঝে তো কোনো অর্ডার আসারও সম্ভাবনা নেই। মৌটুসী বিছানার ওপর বসে মাথার চুল খামছে ধরল। নিজের ওপরই রাগ হচ্ছে। সে কেন মানবতা দেখিয়ে ক্যাশ অন ডেলিভারির ওপর এত ভরসা করতে গেল? প্রিপেড হলে কি এই শেষ সময় অর্ডার ক্যান্সেল করতে পারতো? মানুষ এতটা অমানবিক হয় কি করে? দুপুরের অর্ডার রাতে ক্যান্সেল করে। মৌটুসী মনে মনে কানে ধরল। এবার থেকে আর ফুল অন ক্যাশ ডেলিভারির ধারের কাছেও যাবে না। হাফ অ্যাডভান্স হাতে পাওয়ার পরই অর্ডার কনফার্ম করবে সে। এদিকে ল্যাপটপের কাজ শেষে এবার ফোনটা হাতে নিল বোরাক। ফেসবুকে ঢুকে স্ক্রোল করতে করতে নিউজ ফিডে আসা একটা চকলেট কেকের ওপর নজর আটকে গেল ওর। কেকটার ডেকোরেশনটা খুব সুন্দর আর লোভনীয়। বীরের চকলেট পেস্ট্রি ভীষণ পছন্দের। আর বাড়িতে এখন আশা ও ভুবনও আছে। সব মিলিয়ে এমন একটা চকলেট কেক অর্ডার দিলে বিষয়টা মন্দ হয় না। সবাই মিলে কাটলে বীর বেশ খুশি হবে। যেই ভাবনা সেই কাজ। মোস কেক হাউস নামক পেজটার প্রোফাইলে ঢুকলো সে। বায়োতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে সরাসরি কল দিল বোরাক। মৌটুসী কপালের ওপর হাত ভাঁজ করে রেখে বিছানার ওপর শটাং হয়ে শুয়ে আছে। তার পাশে চড়ুই বসে রং পেন্সিল দিয়ে নিজের মতো আঁকিবুকি করছে খাতায়। এমন সময় ফোনের রিংটং বেজে উঠল। চড়ুই দৌড়ে নেমে গিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে এসে মৌটুসীকে দিল। মাম্মা, তোমার ফোন। মৌটুসী হাতে নিল ফোনটা। স্ক্রিনে অপরিচিত একটা নাম্বার দেখে ফোনটা ধরে খানিক গম্ভীর স্বরে বলল, হ্যালো। ওপাশ থেকে পুরুষালী ভারী তবে বিনয়ী কণ্ঠস্বর। মোস কেক হাউস থেকে বলছেন? কাস্টমারের ফোন বুঝতে পেরে মৌটুসী উঠে বসলো। স্বাভাবিক সুন্দর গলায় বলল, জি ভাইয়া, বলুন কিভাবে সাহায্য করতে পারি। একটা চকলেট কেকের অর্ডার করার ছিল, আপনাদের অর্ডার কি অ্যাভেলেবল? জি অবশ্যই। কত পাউন্ড এবং ডেকোরেশন ডিজাইন কেমন চাইছেন বলুন প্লিজ। 3 পাউন্ড। আর ডিজাইন আপনার পেজের লেটেস্ট পোস্টের ছবির মতো হলে ভালো হয়। আপনি কি আগামীকালকের মধ্যে ডেলিভারি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি কাল সকালেই আপনার ডেলিভারি পৌঁছে দিব। আপনার ঠিকানা প্লিজ সেন্ড করবেন। আর অর্ডারের অর্ধেক টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, টোটাল প্রাইস? 3 পাউন্ড চকলেট কেক আমরা 1500 রাখি। আচ্ছা, আমি হাফ পেমেন্ট করে দিচ্ছি। এই নাম্বারই তো না? জি, এই নম্বরেই বিকাশ করা যাবে। আর পারলে আপনি প্লিজ কেকের চারপাশে যে কোনো কয়েকটা চকলেট অ্যাড করে দেবেন। আমি চকলেটের দাম আলাদা করেই পে করব। জি সমস্যা নেই। আর কেকে কি বিশেষ কোনো লেখা দিব? না, কিছু লেখা দরকার নেই। ঠিক আছে। কান থেকে ফোনটা নামিয়ে একটা গভীর শ্বাস টেনে নিল মৌটুসী। ফোনের ওপারের মানুষটার সাথে কথা বলে ওর ভেতরের চাপা রাগটা একটু থিতু হয়ে এসেছে যেমন। মৌটুসীর মনে হলো মানুষটার কথাবার্তা সাধারণ মার্জিত হলেও কণ্ঠস্বরটা যেন একটু অদ্ভুত, একটু অসাধারণ। পৃথিবীতে সত্যি কিছু মানুষ থাকে যাদের সাথে 2-4টে অতি সাধারণ কথা বললেও মনে হয়
পাহাড় সমান চাপ হালকা হয়ে গেছে। তাদের কণ্ঠে এক অন্যরকম জাদু থাকে। সে হোক পুরুষ অথবা নারী, তবে তাদের দুটো সাবলীল মার্জিত কথাও মৌনতার নাশক হিসেবে কাজ করে। মোবাইলে একটা মৃদু টুং শব্দ হলে মৌটুসি ফোনটা হাতে তুলে নিল। বিকাশে টাকা ঢোকার কনফার্মেশন SMS-এ, সেই সাথে একটা ঠিকানা। আর মোড়া ভেঙে এবার উঠে দাঁড়ালো মৌটুসি। 5 পাউন্ডের কেকটা মেপে 3 পাউন্ড করে কেটে নিল, আর বাকি অংশগুলো দিয়ে ছোট কয়েকটা কাপকেক বানাবে ভাবলো। রাতের গভীরতা বাড়ছে। জানালার বাইরে বাগানের মাটি থেকে ঝিঝি পোকার মৃদু ডাক ভেসে আসছে। নীরবতা নেমেছে বোরাকের মাস্টার বেডরুমে। বোরাকের প্রশস্ত বুকের ওপর উপর হয়ে শুয়ে আছে বীর। বোরাকের এক হাত আলতো করে ওকে জড়িয়ে রেখেছে, অন্য হাত বীরের চুলের ভাঁজে। ছোট্ট বীর এখন বাবার উষ্ণতায় নিশ্চিন্ত। হঠাৎ বীর তার ছোট মাথাটা উঁচু করল। বাবার মুখের দিকে তাকিয়ে অদ্ভুত এক প্রশ্ন করে বসল সে। পাপা, তোতলা মানে কি? বোরাক এক মুহূর্তের জন্য চমকালো, থমকালো, ভুরুজোড়া কুঁচকে এলো তার অবুঝ ছোট্ট ছেলেটার মুখে এই প্রশ্ন অনাকাঙ্ক্ষিত। বোরাক এবার সাবধানে বীরকে বুক থেকে নামিয়ে বাহুর ওপর শুইয়ে দিল। ছেলের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে অবাক স্বরে জিজ্ঞেস করলো, এই কথা তুমি কোথায় শিখেছো বাবা? কেউ বলেছে তোমাকে? পাপা, স্কুলের একটা বন্ধু আমাকে তোতলা বলেছে। এরপর একে একে আজকে স্কুলে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল। চড়ুই কিভাবে রোহানকে পানিশ করেছে তাও বলল। বলেই আবার নিজেই ঠোঁট চেপে হাসল। সব শুনে বোরাক স্তব্ধ বনে গেল। তার ছেলেটা আর বয়সী বা কত, 5ই তো পূর্ণ হয়নি এখনো। কথা বলার সময় তার ভয়শূন্য র বা ঢয়শূন্য র এর মতো অক্ষরগুলো উচ্চারণ করতে গিয়ে জিভে জড়িয়ে ল হয়ে যায়। বোরাক এটাকে এতদিন খুব স্বাভাবিকভাবেই নিয়েছিল। ভেবেছিল বয়স বাড়ার সাথে সাথে সময়ের নিয়মে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখন এটাকে কেবল সময়ের ওপর ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। ছেলেটা এখন স্কুলে যাচ্ছে, বাইরের জগতের মানুষের সাথে মিশছে। বড়রা হয়তো বাচ্চার এই ছোট ত্রুটিটুকু বুঝবে, কিন্তু সমবয়সীরা তো তা বুঝবে না। আজকে একজন তাকে তোতলা বলেছে, কালকে আরও একজন বলবে। যখন বীর এর সত্যিকারের মানে বুঝতে পারবে, তখন নিশ্চয়ই খুব কষ্ট পাবে, নিজেকে ছোট ও সীমাবদ্ধ মনে করবে। আর এমন কিছু হওয়ার আগেই তাকে এর একটা কার্যকর সমাধান বের করতে হবে। অন্তত চেষ্টা তো করতে হবেই। বোরাক ছেলেকে বিষয়টা অন্যভাবে বোঝালো, বলল, তোতলা একটা পচা কথা বাবা, এগুলো পচা বাচ্চারা বলে। তোমার বন্ধুরা ব্যাড বয় তাই বলেছে। ব্যাড বয়রা এমন অনেক পচা পচা কথা বলে। তাদের কথায় তুমি মন খারাপ করবে না, কানে না নিয়ে চুপ করে থাকবে, সেখান থেকে চলে আসবে, তাহলে তারা বিরক্ত হয়ে আর বলবে না। বীর বোরাকের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে হাত ছুঁয়ে সায় দিল। ওকে পাপা, চড়ুই পাখিকেও বলবো চুপ করে থাকতে, ওলা পচা। বেলা 8টা। শিকদার ম্যানশনের গেটের ওপর এসে পড়েছে। মৌটুসি ঠিকানা অনুসরণ করে কাঙ্ক্ষিত গেটের সামনে এসে বাইক দাঁড় করালো। হেলমেট খুলে চুলের পনিটেইলে একবার হাত বুলিয়ে সামনে তাকালো সে। বিশাল গেট, ভেতরে ছায়া ঘেরা বাগান, কিন্তু আশেপাশে কেউ নেই। মৌটুসি এগিয়ে গিয়ে লোহার গেটের সরু ফাঁকগুলো দিয়ে ভিতরে উকি দিল একবার, কিন্তু বাগানটা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ঘড়ির দিকে তাকালো সে, 8টা বেজে 5। অগত্যা পকেট থেকে ফোনটা বের করে কালকের সেই নম্বরে কল করল। রিং হতে হতে কয়েক সেকেন্ড সময় নিল। কলটা কেটে যাওয়ার একেবারে আগ মুহূর্তে রিসিভ হলো তা। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো ঘুম ঝরানো এক ভারী কণ্ঠস্বর, যেন গভীর ঘুমের ঘোরে বিরক্ত ভঙ্গিতে কল রিসিভ করেছেন অজ্ঞাত সেই ব্যক্তি। এদিকে ফোনের এই পাশে মৌটুসি পুরো স্তব্ধ বনে রইল। হ্যালো, এই একটা শব্দই তাকে থমকে দিল। এই কেমন কণ্ঠস্বর! কোনো এক সম্মোহনী আকর্ষণ মুহূর্তের মধ্যে মৌটুসির সমস্ত চিন্তা আচ্ছন্ন করে ফেলল। পাল্টা কিছু বলার ভাষা হারিয়েছে সে। মৌটুসির সাড়া না পেয়ে ওপাশ থেকে আবারও ভেসে এলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কেউ আছেন কি? ইস! এক একটা শব্দ মৌটুসির বুকে এসে পিচ্ছে যেন। একটা মানুষের ঘুম ঝরানো কণ্ঠস্বর এতটা সুন্দর হয় কিভাবে? মূল কথা এত মাদকতা মিশ্রিত, অসম্ভব ভারী, তবে খ্যাসখ্যাসে নয়। এই সংবেদনশীল পুরুষালী স্বরকে ব্যাখ্যা করা অসম্ভব। নিজের অজান্তেই মৌটুসির কোমল নারী মন মোহাচ্ছন্ন হয়ে উঠল। ফাঁকা একটা ঢোক গিলে মরুভূমির মতো প্রখর হয়ে ওঠা গলাটা ভিজিয়ে নিল সে। তাহার অবচেতন হৃদয় আবারও সেই কণ্ঠ শোনার অপেক্ষায়, কিন্তু বেশ খানিকক্ষণ পেরিয়ে গেল ওপাশ থেকে কোনো কথা না আসায়
এবার হুট করে মৌটুসির ঘোর ছুটে গেল। ঘোর থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসতেই চট করে কান থেকে ফোন নামিয়ে দেখলো কল কেটে দিয়েছে। এবার নিজের আচরণের ওপরই নিজেরই লজ্জা হতে লাগলো মৌটুসির। একটা অচেনা মানুষের কণ্ঠস্বর শুনে সে কিনা এভাবে বিভোর হয়ে রইল। ছি! মৌটুসি বিরক্তিতে কপাল চাপড়ে মনে মনে বিড়বিড় করে উঠল। ও মৌ, ওহ কি করছিস তুই? এতক্ষণ কি ভাবছিলি? ধুর।